দেবশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য মাতালেশ্বরী বোতলেশ্বরীকে নিয়ে কথা বলতে এসছি। তো তোমরা দেখেছো যে কালকে আমরা একটা জিনিস দেখেছি, যেটা হচ্ছে একটা ক্ষমার লাইভ দেখতে পেয়েছি আমরা স্যান্ডির ভিডিওর মানে চ্যানেল থেকে, যেখানে ক্ষমা নিয়ে একটা মানে জাস্ট কি বলবো, মানে একটা হাস্য কৌতুকের মতন একটা ব্যাপার ঘটেছে। যেখানে যিনি এসছিলেন আমাদের গোল্ড দিদি, তিনি বলছেন যে ওয়াইটিটা হচ্ছে তার ব্রেড অ্যান্ড বাটার নয়। তিনি এখানে কি করেন, তিনি এখানে এন্টারটেনমেন্ট করেন না কাউকে, তারা এন্টারটেন হতে আসেন। কিন্তু তারপরেও প্রশ্ন হলো, যার এটা ব্রেড অ্যান্ড বাটার নয় তিনি নাকি ওয়াইটি আনস্টল করে দিয়েছেন। কিন্তু আমি দেখলাম যে ওনার কিন্তু চ্যানেলটা এখনও রয়েছে। সবার প্রথমে কথা হচ্ছে যে তিনি এবং তার সঙ্গে তার যে আরেক বোন নূপুর ওয়ান যিনি রয়েছেন, তারা যদি বাড়িতে বসে ইউটিউব দেখে, কাউকে কমেন্ট না করে, সেই ক্ষেত্রে তারা ইউটিউব দেখলো না, হ্যাঁ, সেখানে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যাদের ব্রেড অ্যান্ড বাটার নয়, তিনি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হাতে গোনা কয়েকটা চুনোপুটিকে বাদ দিয়ে প্রায় বেশিরভাগ ক্রিয়েটারের সঙ্গে ওনারা ভেতরে ফোনালাপ বাক্যালাপ করে রেখেছে। তারপরে এর কথা তার কথা ওকে, ওর কথা ও অমুককে বলে বেরিয়েছে। আমি প্রথম এই যে মারুর ব্যাপারটা যখন উঠে এসেছিল, বলেছিলাম যে এই যে মারুকে মানে পমপমকে যে পাঠানো হয়েছে কল রেকর্ডিং অন করিয়ে, এটা এই গ্রুপের মানে এই মহিলার প্ল্যান হতে পারে। এবং আজকের ডেটে কিন্তু সেটা প্রমাণিত হচ্ছে যে উনিই বলেছিল যে রেকর্ডিং অন করে যেতে, মানে চোরকে চুরি করতে বলছে, গৃহস্থকে দৌড় দিতে বলছে। এ হচ্ছে এতটা ভয়ঙ্কর। এবং তার সঙ্গে যিনি আরেকজন রয়েছেন নূপুর ওয়ান, যার ব্যাকগ্রাউন্ড, যার আপব্রিঙ্গিং নিয়ে প্রচুর জ্ঞান তিনি দিয়েছেন। তার বাড়ি কেমন, তার সোসাইটি কেমন, তিনি কোন পারিবারিকে বড় হয়েছেন, তার মা কি করে, বাবা কি করে, ভাই কি করে, ভাইয়ের বউ কি করে, সমস্ত ডিটেলস তিনি বলেছেন। তার হাজবেন্ড কি করে। কিন্তু উনি বলছেন আজকে আমি গালিগালাজ দেইনি। মানে যদি মানে কাউকে অসম্মান করে থাকি জেনে না জেনে, মানে উনি জানেনই না উনি অন্যায় করেছেন না করেননি, সেটাই উনি নিশ্চিত নয়, কিন্তু উনি ক্ষমা চাইতে এসেছেন, যেটা আমার কাছে সব থেকে বেশি হাস্যকর লেগেছে। উনি আজকে একটা গ্রুপের মধ্যে রয়েছে, আমরা সবাই জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান দোষী। আজকে উনি সেইভাবে গালিগালাজ দেয়নি ওনার বক্তব্য অনুযায়ী, কিন্তু যারা গালিগালাজ দিয়েছে আজকে অন্য বাড়ির হাউস ওয়াইফরা, দেবশ্রীদি যথেষ্ট এজেড একজন পার্সন, দীপ্তিদি যথেষ্ট এজেড একজন পার্সন, সীমাদি, তাদেরকে নিয়ে শিল্পীদি, এই মানুষগুলোকে নিয়ে কি করেছে, সঞ্জয় দার বেড পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়েছে। কতটা নোংরা মানসিকতা হলে, এবং সেটা নিয়ে খিল্লি করেছে। একজন বলেছে, তার সঙ্গে এরা কি করেছে, সহমত পোষণ করেছে, খিল্লি করেছে, ঠাট্টা করেছে। তাহলে সেখানে উনি গালাগালি না দিলেও কি ওনাকে ধোয়া তুলসী পাতা বলতে পারি কি? পারি না ধোয়া তুলসী পাতা বলতে। তো সেখানে এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা, তবে এখন ওনাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কারণ ওনাদের কুকীর্তি সমস্ত সামনে চলে এসছে, প্রমাণ সমেত চলে এসছে। সেইখানে ওনাদের আর একে বলিনি, ওকে বলিনি, তাকে বলিনি বলার জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের মুখ রক্ষার্থে কি করতে হবে, এখন কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে আন্ডারওয়ার্ল্ডে চলে যায় না, হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের ডনরা দেখবেন যখন কোনো বড় ধরনের কোনো ঘটনা করে তারা কিন্তু গায়েব হয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এদেরও এখন তাই অবস্থা হবে। এরা কি করবে, এখন ইউটিউব থেকে কমেন্ট বক্স থেকে বিরত থাকবে। কাউকে হয়তো ভিডিও দেখবে কিন্তু কমেন্ট করবে না, কারণ এছাড়া তাদের পথ নেই। তাই জন্য বাধ্য হয়ে কালকে ওইভাবে ক্ষমাটা চাইতে হয়েছে। এখন কথা হচ্ছে, ক্ষমা যখন চেয়েছে,
বাধ্য হয়ে যাক, মানে অনিচ্ছায় যাক, ইচ্ছায় যাক, আমরা কি করতে পারি? সাধারণত ক্ষমা করে দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। আজকে সঞ্জয় দার সঙ্গে যেই নোংরামিটা করেছে, একটা মিথ্যা কেস, যেই কেসটা যদি সঞ্জয় দার মানে এর মধ্যে সঞ্জয় দাকে ইনভলভ করে ফাঁসাতে পারত, মারাত্মক ধরনের ক্ষতি ওই সংসারটার হয়ে যেত। তারা একবারও ভাবেনি তার ঘরে একটা সন্তান রয়েছে, একবারও ভাবেনি তার বৃদ্ধ মা রয়েছে, তার স্ত্রী রয়েছে, তার সন্তানটা তার উপরে নির্ভরশীল, সেও পড়াশুনো করে, সেও আজকে সাঁতার শেখে, সে একটা ফুটবল শেখে, তার সেই বাচ্চাটার জীবনেও একটা স্বপ্ন আছে। তার যদি বাবাকে নিয়ে আজকে এইভাবে ছেলেখেলা করি আর সেই বাবার যদি একটা ক্ষতি হয়ে যায়, ওই সংসারটা, ওই বৃদ্ধ মা, স্ত্রী এবং বাচ্চাটা ভেসে যাবে। একটা বারের জন্য ভাবেনি। যেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে কোনো অংশে ক্ষমা করা যায় না, কিন্তু তবুও দিনের শেষে গিয়ে আমরা মানুষ, হ্যাঁ, তবুও আজকে যদি তারা অন্যায় করার পরে হাত জোর করে করজোরে মানে ক্ষমা চায়, আমরা ক্ষমা করি। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় দাও ক্ষমা করে দিয়েছে। এটা আমি বলবো সঞ্জয় দার মহৎ গুণ, এটা সঞ্জয় দার মহৎ গুণ, যেটা সঞ্জয় দা দেখিয়েছে। না হলে সঞ্জয় দার সঙ্গে যেই জিনিসটা করেছে সেই জিনিসের কোনো ক্ষমা হয় না। এবার চলে আসি আমাদের এই যে বদা বেটি কি বলছে, কালকের ভিডিওতে কি বলছে? বদা বেটি অসহায় হয়ে কালকে এই দুই দিদিকে খিল্লি করে একটা ভিডিও করেছে। প্রথমে তো সেই কান্নার দৃশ্য দেখে আমি ভাবলাম আবার মনে হয় কোনো নাটকবাজি শুরু করলো। যথারীতি ভিডিও চালালাম, চালিয়ে দেখলাম নাটক স্টার্ট। হ্যাঁ, তারপরে ভিডিওর ভিতরে ঢুকে দেখলাম কি নাটক মারাচ্ছে। তখন ওর বক্তব্য অসহায়। আচ্ছা, মানুষ যদি অসহায়, আমরা কোন মানুষকে বলি? যার থাকার জায়গা নেই, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নেই, তাকে আমরা কি বলতে পারি? অসহায় বলতে পারি, তাই তো? এক্ষেত্রে যে মহিলা প্রতিদিন এসে ঢাক ঢোল পিটিয়ে নিজেকে এবং নিজের ভিউয়ার্সদেরকে বলছে আমার স্বামী পৃথিবীর সেরা স্বামী, আমার স্বামীর মতন সুখ আমাকে দৈহিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে কোনো পুরুষ দিতে পারে না, আমি আমার স্বামীকে নিয়ে প্রচুর হ্যাপি, আমার স্বামী শারীরিকভাবে আমাকে সুখী করতে পারে, মানসিকভাবে সুখী করতে পারে, আর্থিকভাবে সুখী করতে পারে, তাহলে একটা মহিলা সর্বসুখে সুখী হওয়ার পরে সে কেন ভাগনা ভাতারিগিরি করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সে তাহলে অসহায় হয় কি করে? যে মহিলা সর্বসুখে সুখী, আমরা কাকে অসহায় বলতে পারি? বলুন তো, কাকে আমরা অসহায় বলতে পারি? যে মহিলার মাথার ওপরে বিয়ে করে চলে এসছে, বাপের বাড়ির লোক হাত তুলে দিয়েছে, তুলে দাঁড়িয়ে বলেছে তোমার ভাই শ্বশুর বাড়িতে তুমি মার খাও, পিটানি খাও, তোমার আত্মসম্মান বলিদান হোক, তোমাকে খান করে ছিঁড়ে ফেলুক, তুমি শ্বশুর বাড়ির থেকে বেরোবে না, মৃত্যুর আগে পর্যন্ত ওই বাড়ি থেকে বেরোলে তোমার দেহ বেরোবে, কিন্তু তুমি জ্যান্ত অবস্থায় ওই বাড়ি থেকে বেরোবে না। যদি এরকম হতো তাহলে আমি বলতাম ও অসহায়। সেরম ব্যাপার নেই, পুরো দমে ওর বাড়ির লোক ওর এই নোংরামিকে সাপোর্ট করছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওর নিজে আর্থিকভাবে স্বাবলম্বী। বেশিরভাগ মেয়েরা আমাদের সমাজে, বহু মেয়ে এমন রয়েছে যারা অত্যাচারিত, দিনের পর দিন অমানসিক নির্যাতন সহ্য করে শ্বশুর বাড়িতে থাকে, এক বেলা সুস্থভাবে খাওয়ার পর্যন্ত তারা খেতে পারে না। শ্বশুর বাড়িতে বহু মেয়ে এরকমভাবে জীবনযাপন করছে আমাদের সমাজে, শুধুমাত্র সন্তান নিয়ে। কোনো জায়গায় তাদের আশ্রয় নেই, কোনো জায়গায় তাদের যাওয়ার জায়গা নেই, তাদের বাপের বাড়ির অবস্থা তেমন নেই যে সন্তান নিয়ে গিয়ে কোথাও দাঁড়াবে। একটা মেয়ে গাছতলায় তার সন্তান নিয়ে গিয়ে দাঁড়াতে পারে না। সেই মানুষগুলো হচ্ছে অসহায়, যেখানে দিনের পর দিন খাওয়ার যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, মার দৌড়, পরকীয়ার যন্ত্রণা, স্বামী দুশ্চরিত্র, অন্য মহিলা নিয়ে থাকে, এরকমই সমাজে রয়েছে বহু মেয়েরা যারা সংসার করছে, বাধ্য হয়ে রয়েছে তারা, তাদেরকে আমি বলবো অসহায়। কিন্তু যে মহিলা নিজে মাস গেলে 40 থেকে 50 হাজার টাকা মানুষের পিণ্ডি চটকিয়ে, কারো সন্তানের মৃত্যু ঘটিয়ে, কারো কোনো মাকে তার সন্তানের
দুজনের সঙ্গে শুইয়ে, মেয়েকে বাবার সাথে শুইয়ে, বাবাকে মাকে ছেলের সাথে শুইয়ে, ভাসুরকে ভাইয়ের বউয়ের সাথে শুইয়ে, দেওরকে বৌদির সাথে শুইয়ে, হ্যাঁ, ইভেন একাধিক সন্তানদের মৃত্যু কামনা করে যে মহিলা রোজগার করছে 40 থেকে 50,000 টাকা পার মান্থ, তাকে আপনি অসহায় বলবেন? তাকে আপনি অসহায় বলবেন? তার যদি তার স্বামী তাকে শারীরিক সুখ, মানসিক সুখ কিচ্ছু দিতে না পারতো, তাহলে তার জায়গায় দাঁড়িয়ে কি করা উচিত ছিল? যেখানে তার কোনো কোল শূন্য, তার কোনো সন্তান নেই, যে সন্তানের পিছু টানে বাধ্য হয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই কুলাঙ্গার, ওই বদা পাঠাকে মেনে নিয়ে সংসার করতে হবে, সেমন কিন্তু পরিস্থিতি ভগবান ওকে দেয়নি। তাহলে অসহায়তাটা কোন জায়গায়? কোন জায়গায় ও অসহায়? সম্পত্তির লোভের অসহায়, যে ওই বাড়ির থেকে যদি বেরিয়ে যায় লসটা হাতছাড়া হয়ে যাবে। মামা এবং ভাগ্নে দুজনকেই যদি দুই বগলে রাখতে পারি ফুটো স্বাদ দিয়ে, তাহলে দুপুরে মামা ফুটোর স্বাদ নেবে, রাত্রে মানে দুপুরবেলা ভাগ্নে ফুটোর স্বাদ নেবে, রাত্রে মামা ফুটোর স্বাদ নেবে। তাহলে এদেরকে যদি বোঝাতে পারি তোমাদের জীবনে একটাই ধ্যান, কি ধ্যান? না ফুটো ধ্যান, ফুটো জ্ঞান, ফুটো চিন্তামণি, ফুটো ছাড়া তোমরা দুজন আর কিছু নাহি জানি। এটা তোমাদের মাথার মধ্যে দুটো মানে ইতরকে, দুটো বজ্জাতকেই মাথার মধ্যে এইটাকে ইনজেক্ট করে দিতে হবে। তাহলে দুটোই কি করবে? ফুটোর লোভে দিন রাত্রি ছোটাছুটি করবে। তাহলে সেই মুহূর্তে আমি কি করব? একবার একে ফুটো চাটাবো, একবার ওকে ফুটো চাটাবো, চাটিয়ে আমি এই লজ বাড়িটাকে হাতাবো। অসহায়তাটা কোথায়? লজ বাড়ির মালকিন এখনো হতে পারিনি, সেই জায়গাটায় অসহায়তা। সেই কারণে দুটো বংশের পুরুষকেই কি করা হলো? পুরো নিবংশ করে দেওয়া হলো। যার ঘরণী হয়ে এসছিল বদা পাঠা, ভিটভিটে শয়তান, সেই বদা পাঠাকে কি করা হলো? লাথি মেরে পাশের ঘরে নাক ডাকার কথা বলে পাঠিয়ে দেওয়া হলো। মাঝে মাঝে ফাউ ফুচকা খান, আপনারা জানেন তো? ফুচকার সঙ্গে ফাউ ফুচকা দেয়, এটা হচ্ছে ফাউ ফুচকা। এটা হচ্ছে ফাউ ফুচকা, মানে চেটে পুটে সব, চেটে পুটে মালাই মার্কে সব খেয়ে যখন ভাগনা চলে যায়, যেটা তলানিতে পড়ে থাকে সেটা এই পাঠাকে বলে ডাকে, এ চু 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 চু, এদিকে আয়, এদিকে আয় বলে একটুখানি উচ্ছিষ্ট কাটার মতন মুখের মধ্যে একটুখানি চাটিয়ে চুটিয়ে চলে যায় পাশার ঘরে। আবার 12টা থেকে একদম ভোর রাত্রি পর্যন্ত ওই ভাগনার সঙ্গে চুমা চাটি, চুঙ্কু পুঙ্কু, মুঙ্কু চুঙ্কু এইসব করে। তাহলে বুঝতে পেরেছেন অসহায়তাটা কোথায়? প্রকৃত যদি ও মানুষ হতো তাহলে কি করতো? প্রথমত এখান থেকে বেরিয়ে যেত। যে স্বামী আমাকে আর্থিক সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ তিনটেই দিতে অক্ষম, অক্ষম, ক্যামেরার পেছনে ও নিজে মুখে বলে গেছে ওর স্বামীর প্রতি ওর ফিলিংস নেই, ওর স্বামীর পয়সায় জল গরম হয় না, ওর স্বামী ওকে সুখে রাখতে পারে না। তাহলে কি করা উচিত ছিল? এই স্বামীকে ছেড়ে দিয়ে ওর বেরিয়ে একটা মানে বৈধভাবে একটা মানে ডিভোর্স দিয়ে একটা অন্য ছেলেকে ও বিয়ে করতে পারতো। কিন্তু ও জানে যেখানে ও বাচ্চা দিতে অক্ষম, সেখানে এই বদা বেটিকে, যেখানে চরিত্র খারাপ, তারপরে বাচ্চা দিতে অক্ষম, তারপরে হার আবাদে ঘর থেকে উঠে আসছে, কাজেই ও কিন্তু এই লজ বাড়ি আর পাবে না, আর এরকম পাঠাও পাবে না, বলদা দুটো পাঠাকেও পাবে না, যেই পাঠা দুটোকে বংশ না দেওয়ার পরেও শুধু ফুটোর লোভে ওই পাঠা দুটো ফুটো চেটে যাবে, এরকম পাঠা পাবে না। অন্য সব পাঠা, অন্য সব পুরুষদের সিদ্ধারা যাদের আছে, পেছনে 4টে লাথি মারবে, লাথি মেরে বলবে চল ফোট, চল 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 ফোট ফোট। এইখানে এইখানে এই কি বলে ডোমেস্টিক এরিয়ায় তোর মতন বজ্জাত দেহ ব্যবসায়ী মহিলার কোনো জায়গা নেই, এই কথাটা বলবে। কিন্তু এই দুটো পাঠার সেই ক্ষমতা নেই। ক্যামেরার পেছনে কি করে? একজন নেশা করলে গালিগালাজ করে, আরেকজন সুস্থ মস্তিষ্কে তার 12 বছরের বিবাহিত মানে স্ত্রীকে কি বলে? ছি ডট 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 বলে। কি বলে? ছি ডট ডট বলে। আর একজন এমনি না, ওই যে কানা ছেলের নাম পদ্মলোচন, একটা কথা আছে জানেন তো? কানা ছেলের নাম পদ্মলোচন, হ্যাঁ, প্রচুর গুণ, এমনিতে সে কোথাও যায় না, কিন্তু যখন একটু চুরি টুরি করে তখন জেলে যায়, তখন জেলে যায়।
নালে এমনি ছেলে মানে পাত্র খুবই ভালো, জানো তো নন্দলাল, পাত্র খুবই ভালো। হ্যাঁ, চোখটা না হয় একটু টেরা, কিন্তু পাত্র খুবই ভালো। এবার এমএলএ বা এমপি হবে, হ্যাঁ, পাত্র কিন্তু ভালো। সেই রকম পরিস্থিতি, সেই রকম পরিস্থিতি। তাহলে একে কি করতো, লাত মেরে বার করতো, কিন্তু সেটা বার করেনি, সেটা বার করেনি। এবং এত সুন্দর পরিবেশ যে অন্যের ছেলেকে দামড়া ছেলে বলছে, আজকে রুনাদির ছেলেকে দামড়া ছেলে বলছে, আর ঘরে একটা দামড়া পাঠা পুষে 14 বছর থেকে লুল্লুরিবাজি শিখিয়ে এমন দামড়া তৈরি করেছে যে দামড়া পাঠা মায়ের সঙ্গে শুতেও দ্বিধা করছে না, মানে কার সঙ্গে ফুটো চাটাতে হবে সেই সেন্সটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। তারপরে আবার সে কি করছে, যখন নেশা করে, এমনি পাত্র খুবই ভালো, এমনি কিছুই করে না, যদি একটু নেশা টেশা করে তাহলে একটু গালাগালি টালাগালি দেয়, এটা মেনে নিতেই পারো তোমরা। হ্যাঁ, সেরকম ব্যাপার। এমনি কিছু করে না, এমনি কখনো আমাকে খারাপ কথা বলে না, কিন্তু যখন একটু নেশা টেশা করে তখন আমাকে উদম কি দেয়, বকা। বাকিটা আপনারা লাগিয়ে নিন। আর আর কি বলে, আর বলে শো ড্যাশ 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 গা, তারপরে ড্যাশ 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 মারানি। বা বাবা, সন্তান মাকে এই ভাষায় গালাগালি দিচ্ছে। তারপরে দাঁত কালানি মহিলা দাঁত কালাতে কালাতে এসে বলছে, ওই রকম ছেলে হয় না জানিস, এত ভালো, 4 বছর থেকে আমার ফুটো ছাড়া অন্য ফুটো একদম রচে না, বলেছে আমার অন্য কোনো ফুটো রচে না, আমার একটাই ফুটো চাই। কোন সমাজে বসবাস করছি আমরা? সব থেকে লজ্জাজনক ব্যাপার কি জানেন, এই ধরনের নোংরা মহিলাকে কিছু মহিলারা সাপোর্ট করছে, যেটা সত্যি লজ্জাজনক, যেটা সত্যি নিন্দনীয়, যে সমাজে এরা কি শিক্ষায় শিক্ষিত করছে সমাজকে। আর সে আজকে রুনাদির চামড়া নিয়ে কথা বলছে, ওর মতন বদা মেয়ে ছেলে। আমরা সবাই জানি রুনাদির থাইরয়েড রয়েছে, রুনাদি একটা সুগারের পেশেন্ট, তাকে বলছে চামড়া ঘষাঘষি করতে করতে কুচকে গেছে। ভাই, একটা বয়সের পর চামড়া সবার কুচকাবে, তুইও বাদ যাবি না। এই যে রম্ভা উর্বশী মারাচ্ছিস, এই রম্ভা উর্বশীর থোবড়া থাকবে না, এমনিতেই তো ওই রকম শুকনা পাছা মার্কা থোবড়া, তোর থোবড়া দেখেছি তো, কে তোকে সুন্দরী বলে ভাই জানি না, তার চোখে ওই কি বলে বিড়ালে পেচ্ছাপ করেছে, তাই তোর মতন মেয়ে ছেলেকে তারা সুন্দর দেখে, বুঝতে পেরেছিস? না আছে কোনো নারী সুলভ কোনো দৈহিক গঠন, তোর কাট কাট মার্কা একটা চেহারা। শুধু ওই যে বললাম কি 14 বছরে ওই পাঠাটাকে ফাঁসিয়েছিলিস বলে তাই ওই ফুটোর স্বাদে ওইরকম অবস্থা, নচেত তোর মতন মহিলার দিকে কোনো রুচিশীল পুরুষ তাকিয়েও দেখবে না, তাকিয়েও দেখবে না। কারা তাকাবে? ওই যে বলেছি কালকে, যাদের শুধু ফুটোটুকুর সঙ্গেই সম্পর্ক, ফুটো পেলেই সন্তুষ্ট, থোবড়ার দরকার নেই, তাদেরই তোর মতন মহিলাকে প্রবৃত্তি হবে। আর তার নমুনা দেখ, ওই যে গাধাটাকে তৈরি করে দিয়েছিস এমন। হ্যাঁ, বাচ্চা মারাস না, বাচ্চা অন্যের বাচ্চাকে ধরে দেখিস, দামড়া দেখিস। আর তোর ঘরের দামড়া পাঠাটাকে দেখ, তোর ঘরের দামড়া পাঠা হ্যাঁ কি করছে, শো ড্যাশ 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 গা ড্যাশ 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 মা ড্যাশ 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 নি করে বেড়াচ্ছে, করে বেড়াচ্ছে। যেই সব ভাষা আমরা কল্পনাতেও ভাবতে পারি না, সেই সব ভাষা তোরা নর্মালি দিস। একজন মামিকে তার ভাগনা বলছে বোকা ড্যাশ, আর সেই এসে বলছে আমি দারুণ খুশি, আমার স্বামী আমাকে সাপোর্ট করছে, আমার ভাগনা আমাকে ছোট্ট থেকে সাপোর্ট করছে। আমার সাপোর্টিং সিস্টেম, দুটো সাপোর্টিং সিস্টেম যা দাঁড় করিয়ে রেখেছি না দুই পাশে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, কেউ কোনো দিকে অন্য কোনো দিকে তাকাবে না, শুধু ফোকাস ফুটো, শুধু ফোকাস ফুটো, দুটো একদম জাম্পেস করে তৈরি করে রেখেছি।
তারপরে তোর মতন বদা মেয়ে ছেলে অন্যের ইসে করতে আসিস, চরিত্রের বিশ্লেষণ মারাতে আসিস। আজকে সুগারে তোর মায়ের থোবড়াটা কি হয়েছে দেখেছিস? জানো রে, তোর মায়ের থোবড়াটা দেখেছিস? শকুনটার মতন লাগে, দেখলে মনে হয় খেতে মেতে পায় না তোর মাকে দেখলে। সেই জায়গায় দাঁড়িয়ে রুনাদি এখনো অনেক সুন্দর, বুঝলি? রুনাদি অনেক সুন্দর। আর তার থেকেও বড় হচ্ছে রুনাদির রম্ভা উর্বশী সাজার দরকার নেই তো, কারণ রুনাদি বেটা ভুলাতে যাবে না। রুনাদির সংসার জীবনে তার বুড়োকে নিয়ে যথেষ্ট খুশি আছে। রুনাদির ছেলে আর কয়দিন পরে বিয়ের পিড়িতে বসবে। রুনাদির রম্ভা উর্বশী সেজে বেটা ধরার ব্যাপার নেই রে ভাই, তোর আছে। তোকে ফুটো টাইট রাখতে হবে, হ্যাঁ, দুধের খাপ পরে টাইট রাখতে হবে, যাতে মাঝে মাঝে পম পম করে তোর ওই ফাউ ফুচকাটা একটু টেপাটেপি করতে পারে, ক্যামেরায় এসে জায়গা মতন একটু খোঁচাখুচি করতে পারে। এগুলো না দেখালে তুই কি করে ভিউজ পাবি বল? কি করে ভিউজ পাবি? হ্যাঁ, একটার পরে একটা কীর্তি তো বেরোচ্ছে। হ্যাঁ, ভাগনা ইরিটেট হচ্ছে তোর ওই বদা পাঠাটার সঙ্গে চুমাচাটি করছিস, ক্যামেরা খুলে সিঁদুর পরছিস, গায়ের ওপরে অ্যানাকোন্ডার মতন উঠে যাচ্ছিস, আর ওই বলদা পাঠা গাধা যেটা সেটা সহ্য করতে পারছে না সহ্য করতে। তোকে থ্রেট দিচ্ছে, তুমি এগুলো করতে পারছো? আমার ভেতর চলে যাচ্ছে, তুমি এসব করতে পারছো? কি করে পারছো? আর তুই কি সুখের বাণী আওড়াচ্ছিস এখানে এসে ক্যামেরা খুলে। স্বামীও জুতাচ্ছে, প্রেমিকও জুতাচ্ছে, কাজ দুজনেই করছে ভাই। একজন দুপুরে সাজছে, একজন রাত্রে সাজছে। কেউ লাল জল খেয়ে কেলাচ্ছে তোকে, আর কেউ সাদা জল খেয়ে কেলাচ্ছে। তাহলে তোর এই পরিণতি। পাপ পাপকে ছাড়ে না, বুঝতে পেরেছিস? কথায় আছে পাপ পাপকে ছাড়ে না। আজকে যাদেরকে ক্ষমা চাইছিস বলে আনন্দিত হচ্ছিস, তারা ক্ষমা চেয়ে বেরিয়ে গেছে। তাদের সঙ্গে, তাদের ইউটিউবের সঙ্গে কোনো সংযোগ নেই, তারা ক্যামেরা খুলে দেখাতে আসবে না মুখ। কাজেই তারা ক্ষমা চেয়ে নিয়েছে, ঝামেলা চুকে গেছে। কিন্তু তুই প্রতিদিন আসবি আর প্রতিদিন জুতোর বাড়ি খাবি। কি জুতো? একদম ভুলবি না, জুতোর তলায় পেরেক লাগিয়ে সেই জুতো সাফা সাফ, একদম মুখে চোখে পাছায় জায়গা মতন পয়েন্টে জয়েন্টে সব জায়গায় সাফা সাফ পড়বে, সাফা সাফ। আর যেখানে ফেটে ফুটে যাবে কি ওষুধ? একটাই ওষুধ, নুন আর লঙ্কা। তোদের মতন বদ বেটিদের জন্য একটাই ওষুধ। যেখানে যেখানে ফেটে ফুটে যাবে নুন লঙ্কা নাও, এইরম করে লাগাও, এইরম করে ডলে 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 পেস্ট করো আর ছেড়ে দাও। দেখ কেমন লাগে। ফুটোর চুলকানি আপনিই কমে যাবে, বুঝতে পেরেছিস? তো এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।